প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমে থাকছে সংস্কৃতি। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের মনন খনন শীর্ষক দৃশ্যশিল্প প্রদর্শনী। প্রদর্শনী চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ৪৫ থাকছে অনুষ্ঠান টিফিনের ফাঁকে। রাত ৮টা ২০ থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। Saki, right? Yes. Oh my God. How are you? I'm fine. I'm fine also. Rakhi? Oh. How are you? I'm fine. Okay. তোরা আসতে কোনো সমস্যা হয়নি তো? সমস্যা তো হয়েছে খালা। সারাটা রাস্তা অনেক যন্ত্রণার মধ্যে আসতে হয়েছে। গুমা আপা দেখি বাংলায় কথা কইতে পারে। হ্যাঁ, সেটা তো পারি। But who are you? তুই কে? আমি ঋতু। Oh, Ritu. Nice to meet you. আপা আজকে তো কোনো মিট রান্না করি না। খালাম্মা কইছে আপনি তো ফিশ পছন্দ করেন, আমি তো ফিশই রান্না করছি। Yes, I love fish. রাত ৯টায় থাকছে টার্কিশ ধারাবাহিক কুরলুস ওসমান গাজী। রাত ৯টা ৩০ থাকছে একক নাটক। আরে সব তো একটা ব্র্যান্ডের গুলা আমার বংশ ব্র্যান্ডের কি আপা বিচার কত বিক্রি গরিবের এলাকায় আপনি এমন পাড়া দিব না গুরু গুরু ভিতরতে সব বাইরে আছে। আরে ওইছে থামো না আপনারে আমি দেখে নিব। আপনারা কি হোগারে চালিয়া বল আমরা আসসালামু আলাইকুম তুমি আমারে আম্মা ডাকলাকে? হাতে লাগে বেতারে হাত ছাইরা দাও সোনার চাচারে। রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহরিয়ার রাফাত। শুভ দুপুর ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সব মিলিয়ে কেমন যাচ্ছে গান জীবন? সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এবং নিজেকে অনেক হালকা লাগছে। আচ্ছা, গান ছাড়া অন্যান্য অবসরটা কিভাবে কাটানো হয় সাধারণত? গান ছাড়া অবসরটা, যেহেতু আমি একজন মিউজিক ডিরেক্টর, আমার হাউসটা আমার হাউস এবং বাসা একসাথেই, তো দেখা যায় যে কোনো না কোনো টাইমে গল্প করার ছলেও হয়তো বা মিউজিকের ভিতরে আছে। এটা আমার সৌভাগ্য এবং যদি সময় পাই একটু সিনেমা দেখি। আচ্ছা, সিনেমা দেখা হয়, তার মানে সিনেমার ভক্ত আপনি। বাংলা চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্র তো এখন আপনি নিজেও সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন। যেহেতু পরিচালনা কাজটি করতে হয় এবং আপনি নিজে যেহেতু একজন কম্পোজার, অনেক রকম ইনস্ট্রুমেন্ট তো নিশ্চয়ই বাজাতে পারেন। কি কি ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি? তবলা বাজাতে পারি, কিবোর্ড বাজাতে পারি, একটু গিটার বাজাতে পারি। আর বেসিক্যালি যে এখন তো আসলে কিবোর্ড বেস অনেকগুলো কাজ করা যায়, এই সুবিধাটা আছে। এবং যদি আমার কাউকে দরকার হয় আমি হায়ার করি। যেমন আমি চেষ্টা করি যে অ্যাকোস্টিক যতটা বাজানো যায়, কারণ যখন 4টা মাথা একসাথে হবে তখন কম্পোজিশনটা আরও রিচ হবে। সেই জায়গা থেকে আসলে আমি কম্পোজিশনের ক্ষেত্রে একটু ভ্যারিয়েশন আনার জন্য অনেকগুলো মিউজিশিয়ান আমি একসাথে কাজ করি। গানের রেওয়াজ করার সময়টা কি পান? হ্যাঁ, সবসময় পাই। কেন জানেন? যখন আমি একটা কোনো পিস বাজাচ্ছি তখন কিন্তু আমি ওই পিসটা আমি গলায় তুলছি। হ্যাঁ, তো এই গলা তোলার ক্ষেত্রে প্রতি 10 মিনিট অন্তর কিন্তু সুরটা প্র্যাকটিস হচ্ছে। তো এটাও কিন্তু একটা রেওয়াজ। আর যদি আমি ফিল করি যে না একদম টানা ভাবে 1 ঘন্টা একটা নিরিবিলি রেওয়াজ, সেটার ক্ষেত্রে দেখা যায় রাতের টাইমটা একটু বেশি প্রিফার করি আমি। আচ্ছা, আর গান লেখার ক্ষেত্রে? এখন আপাতত গান লিখছি না, লেখা হচ্ছে না। আচ্ছা, সাধারণত যখন স্টেজ শো করেন তখন অনেক ধরনের গান তো গাইতে হয়। নিজের মৌলিক গানও যেমন থাকে, একই সাথে অনেক কভার সংও থাকে। কার
গানগুলো নিজের গলায় গাইতে আপনার সব থেকে বেশি ভালো লাগে কোন শিল্পীর? নিজের গলায় কুমার বিশ্বজিৎ স্যার আছেন, নুসরাত ফাতে আলী খানজির আছেন, মানে এদের গান আমি আসলে খুব বেশি পছন্দ করি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার কিন্তু সবার গান খুব ভালো লাগে এবং যারা আমাদের দেশে এত মহাজন আছেন এবং সব মিলে এত সম্পদ আছে, সেই জায়গা থেকে বাংলাদেশে অনেকগুলো শিল্পী আছে যাদের গান আমার খুব ভালো লাগে। নতুনদের ভিতরে অনেকের গান আমার খুব ভালো লাগে। দেশের বাইরে যদি আমি যাই সেখানেও অনেকজন আছেন যাদের গান আমার খুব ভালো লাগে। তার ভিতরে ফাতে আলী খানজি, রাহাত ফাতে আলী খানজি, শাহ জোহর, এদের গান খুব পছন্দ আমার। যেহেতু সুফি গান নিয়ে কথা হচ্ছে, আমার ভীষণ ইচ্ছা করছে যে আপনার কণ্ঠে একটি সুফি গান শুনি। ধন্যবাদ। এখন যে গানটি গাইছি, গানটি লিখেছিলেন তারেক আনন্দ, সুর ছিল আমার। এটা একটা সুফি গান এবং মানুষকে আন্দোলিত করার মতন যে জায়গাটা, যে আমি আর মানে আমরা যখন দিনের শেষে আসি তখন চিন্তা করলাম, আচ্ছা আমরা যদি আরেকটু সময় পেতাম তাহলে হয়তো ভালো কিছু করতে পারতাম। তো সব কিছুরই ভালো মন্দর সব কিছুরই প্রায়শ্চিত্ত আছে, সেই জায়গা থেকে আসলে গানটা। কাল হাসরে কি দেব জবাব, ক্ষমা করে দিস তুই মোরে, আকাশ টানে মাটিও টানে, এই পৃথিবীর মায়া ছিন্ন করে, হে খোদা হে খোদা, যেতে চায় তোর দরবারে, কাল হাসরে কি দেব জবাব, ক্ষমা করে দিস তুই মোরে, মুসাফির আমি মুসাফিরে মন, খুঁজি তোরে খোদা ঘুরে ঘুরে। বাহ, সুন্দর। আপনি যেহেতু সুর করেন, কম্পোজ করেন এবং পরিচালনার কাজটিও করে থাকেন সঙ্গীতের ক্ষেত্রে, তো প্রসেসটা কি থাকে সাধারণত? অনেক সময় তো আমরা দেখি কখনো লিরিক আগে হয়, তারপর সুরটা করা হয়, অনেক সময় আগে সুরটা রেডি করা থাকে, পরে লিরিকটা দেওয়া হয়। আপনি কিভাবে? এটা কি অডিওর ক্ষেত্রে না সিনেমার ক্ষেত্রে? অডিওর ক্ষেত্রে যদি ধরি, অডিওর ক্ষেত্রে হয় এমনটা হয় যে অডিওর ক্ষেত্রে আমি এই টাইপের একটা গান করতে চাই, মানে এই যে কথাটা বা স্যাড অথবা রোমান্টিক অথবা সুফিজম অথবা একটু রক, সেই অনুপাতেই আসলে আগে একটা ধুন মাথায় সৃষ্টি হয়। সেই ধুন থেকেই হয় প্রথমে কথা হয়, না হয় প্রথমে সুর হয়। তো এটা আসলে এই মাথায় যে ধুনটা, যে ভাবটা, এই ভাবটা আসলে ওই সময়ে কোনটা করছি, যে আমি কথা লিখছি না সুর করছি। তো দেখা যায় যে আমি ম্যাক্সিমাম টাইম একটু কথাটাকে বেছে নিই আগে। আচ্ছা, কথাটাকে বেছে নিয়ে সুর করতে আমি একটু স্বাচ্ছন্দ্য ফিল করি। তারপরে কম্পোজ করার ব্যাপারটা, মানে এখানে কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হবে? তখন যে আমি কম্পোজে যাচ্ছি, কম্পোজে যে আসলে কি ইনস্ট্রুমেন্ট আসলে ইউজ হবে সবকিছু কিন্তু একটা আইডিয়া, মানে এই আইডিয়াটা যে প্রত্যেকের আইডিয়া একটু একটু ডিফারেন্ট, যে আমি এই কর্ডিংটা পছন্দ করছি বা এই ইনস্ট্রুমেন্টটা পছন্দ করছি। আবার সেক্ষেত্রে দেখা যায় যে ওই সেম গানটা যদি অন্য কম্পোজারকে দেওয়া হচ্ছে, তখন সে ওই ইনস্ট্রুমেন্টের জায়গা থেকে অন্য ইনস্ট্রুমেন্টটা আসলে ক্যারি করছে। তো এটা টেস্টের ব্যাপার, যার টেস্টটা যেমন ওই অনুপাতে আসলে কম্পোজটা হয়। আর যখন আপনি এই প্রসেসের মধ্যে দিয়ে যান, তখন কি এটা মাথায় থাকে যে কোন শিল্পীকে দিয়ে গানটা গাওয়ালে এটার আউটকামটা সব থেকে ভালো আসবে? এটা অবশ্যই একটা মাথায় তো থাকেই, কিন্তু সত্যি কথা বলতে আমরা চাইলেও অনেক সময় হয়ে ওঠে না। এটা অনেকগুলো প্রসেস থাকে, সেটা কিছু কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হয়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কম্প্রোমাইজটা করা হয়। আর নিজের মৌলিক গানের ক্ষেত্রে? নিজের মৌলিক গানের ক্ষেত্রে খুব একটা কম্প্রোমাইজ করা হয় না, কারণ আমি আসলে যে গানটা আমার জন্যই একান্ত বানাই সেটা আসলে চেষ্টা করি মানে আমার দর্শন থেকেই আসলে বানাতে। আর যেগুলো আসলে ফরমাইশি, সেগুলো তো ফরমাইশি হয়। আচ্ছা, এখন ব্যস্ততা মূলত কোন প্ল্যাটফর্ম নিয়ে, মানে ইউটিউব নিয়ে বেশি, নিজের মৌলিক গান নিয়ে বেশি ব্যস্ত আছে, না চলচ্চিত্রের কাজগুলো বেশি করা হচ্ছে বা নাটকের কাজ বেশি করা হচ্ছে?
এখন বেশি করা হচ্ছে নাটকের কাজ, যেহেতু নাটকের প্ল্যাটফর্মটা অনেক বড় এবং সত্যি কথা বলতে কি আসলে খুব ট্রু একটা জায়গা যে আসলে গান গেয়ে সার্ভাইভ করা কিন্তু খুব একটা ইজি ব্যাপার না। তো সেক্ষেত্র ধরে যেহেতু আমাদের অডিও ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ ছিল, ভালোর দিকে মানে আমি আশাবাদী। তো সেই জায়গা থেকেই আসলে আমরা যারা টিকে আছি তাদেরকে অবশ্যই নাটক ইন্ডাস্ট্রিতে মুভ করা লেগেছে এবং তাদের একটা ভাষা ছিল, সেই ভাষাতে নিজেকে বুঝতে হয়েছে। এবং যেহেতু নাটকটা এখন দেখা যায় যে এখন ম্যাক্সিমাম নাটকগুলো কেউ যার যার ডিপেন্ড করে যে এই ডিরেক্টরের টেস্ট এরকম, এই ডিরেক্টরের টেস্ট এরকম, সেই টেস্টটাকে মাথায় রেখে না আসলে অনেক তো নাটকের ডিরেক্টর, প্রচুর নাটকের ডিরেক্টর আছে, সেই ক্ষেত্রে ধরে আসলে অনেক টেস্টের চেঞ্জ হয় এবং কম্প্রোমাইজ হয় অনেক জায়গা থেকে। তো সেই জায়গা থেকে তারপরেও বেঁচে থাকতে হলে বা নিজেকে ভালো রাখতে হলে বা নিজেকে গতিময় রাখতে হলে ইনকামের দরকার আছে, সেই জায়গা থেকে আসলে নাটকটা করছি। এবং পাশাপাশি ফিল্মের বেশ কিছু ফিল্মের কাজ শেষ করেছিলাম, সেই ফিল্মগুলো রিলিজ হলে মানে খুব আশাবাদী হব। আর আমার নিজের একটু মৌলিক গান নিয়ে আবার চিন্তা করছি। আচ্ছা, তো সেক্ষেত্রে মাঝে মাঝে ফাঁকটা বের করে আমি আসলে নিজের কিছু গান বানাচ্ছি। যেমন আমি একটু প্ল্যান করেছি, আমি 30 থেকে 40টা একটা গানের মানে অ্যালবাম করব, নিজের অ্যালবাম। মানে অ্যালবাম বলতে আগে যে সময় সিডি বা ক্যাসেট আমরা অ্যালবাম, কিন্তু অ্যালবামটা এমন হবে যে ইউটিউবে, অ্যালবামটা ইউটিউব বেস হবে, অ্যালবামটা অ্যাপস বেস হবে, এরকম আসলে চিন্তাটা করছি। মানে সেটা কতগুলো গান নিয়ে একটি করে অ্যালবাম করতে পারেন? যেমন আগে যেমন ছিল 10টা গান, হ্যাঁ, তো এইরকম আমি আসলে 3-4টা অ্যালবামের প্ল্যান করছি যে কাল যদি বেঁচে না থাকি তবে হয়তোবা আমার স্বাদগুলো আসলে থেকে যাবে এবং হয়তোবা অনেকে অনেক কিছু জানাতে পারবো না, সেই জায়গা থেকে চিন্তা করে আসলে আবার নিজের গান করা। এখন তো স্পটিফাইতেও আসলে নিজের গানগুলো প্রমোট করার একটা সেটাই আসলে মানে এখন তো আসলে ওপেন মার্কেট। সবচেয়ে বড় কথা কি খুব ভালো একটা সময় যে খুব ওপেন মার্কেট, এই ওপেন মার্কেট যেমন ভালো সময় তেমনই খারাপ সময়, চ্যালেঞ্জটা অনেক বেশি, অনেক বেশি। তো সত্যি কথা বলতে কি সস্তা সাহিত্য কিন্তু কখনো সহজ নয় না। সাহিত্য কিন্তু যদি খুব সহজ হয়ে যায় তাহলে আমাদের জন্য একটু সমস্যা বা সবার জন্যই সমস্যা। এখন তো অনেক শিল্পীর ইউটিউব চ্যানেল থাকে এবং নিজেদের চ্যানেলগুলো নিয়ে অনেক কাজ গোছানোর থাকে, তো সেক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় যে এটা বিশাল বড় চ্যালেঞ্জ? কারণ নিজের অডিও এবং একই সাথে মিউজিক ভিডিও আকারে যখন মৌলিক গানগুলো রিলিজ করতে হচ্ছে, এখানে অনেক বড় একটা বাজেটের ব্যাপার থাকে, ব্যবসায়িক যে একটা ইনভেস্টমেন্ট সেটা আসলে কতটুকু উঠে আসে, এই বিষয়গুলোতে আপনার কিছু বলার আছে কিনা? প্রথম কথা দেখবেন এখন খুব ম্যাক্সিমাম প্ল্যাটফর্মগুলো গানের জনপ্রিয় হয়ে উঠছে অডিও বেজ। আপনি খেয়াল করে দেখেন মাঝখানে হয়তো বা এটা ছিল অডিও বেজ, মানে স্পটিফাই থেকে শুরু করে ম্যাক্সিমাম অ্যাপসগুলোতে আসলে সবাই অডিও শুনছে বা শুনতে চাচ্ছে। তো সেক্ষেত্রে ধরে দেখা যায় যে একটা শিল্পী 1 লক্ষ টাকা দিয়ে যদি মিউজিক ভিডিও নির্মাণ করে সেটার জন্য কিন্তু কেউ সাপোর্ট দিচ্ছে না এবং তারও আসলে একবার হয়তো করবে, দ্বিতীয়বার কিন্তু করতে পারবে না। তাই আমাদের উচিত আসলে অডিওটাকে দিকেই আসলে প্রাধান্য দেওয়া। হ্যাঁ, যদি সামর্থ্য থাকে অবশ্যই করবেন, না হলে অবশ্যই অডিওর দিকে, কারণ গান কখনো হারায় না। মিউজিক ভিডিও আপনি দেখেছেন যুগে যুগে হারিয়ে গিয়েছে, তবে গান কখনো হারায়নি। দেখার বিষয়টি এরকম যে একবার দেখে ফেললে সেটার একটা মজা নষ্ট হয়ে যায়, মানে ওটা ওখানেই শেষ। কিন্তু গান যখন আপনি শুনবেন তখন কিন্তু আপনি একটা স্টোরি কল্পনা করবেন, আপনি নিজেকে ওই স্টোরিতে নিয়ে যাবেন। তো আমার কাছে মনে হয় যে গানটাই আসলে হ্যাঁ, কল্পনার পরিধি অনেক বেড়ে যায় আসলে। আরো একটি গান শুনে ভাই আপনার কণ্ঠে? না, অবশ্যই শোনাচ্ছি। একটা নাটকের গান করেছিলাম, গানটা আমার খুবই পছন্দের। এই গানটা লিখেছিলেন মিরাজ মাহবুব। ভেজা বাতাস চুপি সারে যাই বলে, আর ফাগুন করে গুনগুন মন তলে, অনুভূতি সাজানো আছে খুব গোপনে, এত প্রেম আজ লাগছে যে ওই আনমনে, এ যেন কেমন ভালোবাসা বলো কিভাবে বোঝাবো,
কত যে প্রেম মায়া হাসি বলো কিভাবে লুকাবো, এত যে প্রেম ভালোবাসা বলো কিভাবে বোঝাবো, তবুও আছি বেঁচে নিঃশ্বাসে হৃদয়ে হৃদয়ে। বাহ, চলচ্চিত্রে যখন আপনি কাজ করেছেন তখন বেশ অনেকগুলো চলচ্চিত্রে তো কাজ করা হচ্ছে, মানে সঙ্গীতের ক্ষেত্রে কথা বলছি। শাকিব খানের সাথে, মানে সুপারস্টার শাকিব খানের সাথে আপনার কাজ করার সুযোগ হচ্ছে, সেই অভিজ্ঞতা যদি একটু ছোট্ট করে জানতে চাই। আসলে এটা তো আসলে খুব সৌভাগ্যের একটা ব্যাপার ছিল, এবং সত্যি কথা বলতে আমি আনসার্টেন কাজটা ছিল। আমি স্টুডিওটা মানে স্টুডিও থেকে বের হয়ে বাসায় চলে যাচ্ছি, এই মুহূর্তে সুদীপ দীপ আমার গীতিকার যে আমাকে ফোন দিল যে খুব ইমার্জেন্সি একটু স্টুডিওতে আয়, একটা কাজ আছে, কথা বলবো। আসলাম, আসার পরে উত্তমদা ছিলেন ডিরেক্টর, বললো রাফাত আমার রাতের ভিতরে একটা গান লাগবে, গানটা দুই অঞ্চলকে নিয়ে একটু ফানি, দুইটা অঞ্চল যেমন চিটাগং এবং নোয়াখালী, চিটাগংয়ের ছেলে নোয়াখালীর মেয়ে। তো আসলে প্রথম কথা হচ্ছে যে এটা চ্যালেঞ্জ ছিল, আমি চিটাগং বা নোয়াখালীর না, এবং দীপও আসলে চিটাগং নোয়াখালীর না, সব কিছু মিলিয়ে যাই হোক আমরা ওই রাত্রে লেখা হলো। এবং যারা যারা ধরেন চিটাগংয়ের যে ফ্রেন্ড আছে ওর কাছে জিজ্ঞেস করছে আচ্ছা এই শব্দটা আমি চিটাগং কীভাবে কনভার্ট করতে পারি, সেই জায়গা থেকে আসলে লিরিকটা সাজানো হলো, সুর করলাম, সারা রাত ধরে কাজ করলাম। কারণ যেহেতু ইউনিট বসে আছে, ওনারা যে এই গানটা করতে চেয়েছিল ওই গানটা আমাদের পছন্দ হচ্ছে না, এবং সেই জায়গা ধরেই আসলে মানে নতুন গানটা, না হলে পরের দিন। তাহলে গানটা কে লিখলো? সুদীপ দীপই লিখেছে, ওই লিখেছে, কিন্তু হয় না যে কিছু শব্দ, মানে চিটাগং এর যে টোনটা, সেটার নোয়াখালীর কিছু টোন, তো ওই জায়গা থেকে এখন যেহেতু আমি চিটাগং না, যাই দামিটা আমি দিলাম, দেওয়ার পরে যেহেতু মিউজিক ডিরেক্টর আমাকে ডেমো তো গাইতে হবে প্রথমে, তো গাইবার পরে সকাল ঠিক 10টার দিকে ওই সে আসলো, কারণ ও 10টায় 12টার ভিতরে ভয়েস শেষ করে ও আবার পরীক্ষা দিতে ঢুকবে নোয়াখালীর। পরে ডিরেক্টর বললো যে না রাফাত তোমার ভয়েসে আমার ভালো লাগছে, আমি তোমার ভয়েসটাই চাই। যাই হোক এইভাবে তখন আমি আবার রিভয়েসটা দিলাম যে উচ্চারণ কোনো জায়গায় ঠিক আছে কি না আছে। তো শেষ করে 4টার দিকে আমি গানটা জমা দিয়ে বাসায় গিয়ে ঘুমাইছি। মানে এই যে রাত 10টা থেকে পরের দিন 4টার ভিতরে এই গানটি আসলে নির্মাণ হয়েছিল, এবং গানটি ছিল চিটাগং পুয়া নোয়াখালী মাইয়া। এটা সবাই খুবই পরবর্তীতে সবার খুব পছন্দের মুখে মুখে চলে আসে। এরপর থেকে আসলে সুপারস্টারের শাকিব খানের সাথে আমার দেখা করা, এবং তার সাথে এরপরে আরও দুটো কাজ করেছি তার সাথে আমি, এবং প্রথম বাংলা সিনেমাতে মানে একটু মডার্ন সুফি গান শাকিব খানের ওনার লিপেই করেছে ক্যাপ্টেন খানে, এমন করে কেন তাকাও, আমি এবং কুনাল, এই লিরিকটাও ছিল সুদীপ দীপের। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা সৌভাগ্য, এবং এটা সবার একটা টিম ওয়ার্ক ছিল, সব কিছু মিলিয়ে আসলে গানটা এই জায়গায় বা স্টেজে। এবং সবচেয়ে বড় কথা সাকিব ভাইয়ের সাথে আমি পার্সোনালি দেখা কথা এবং মেশা হয়েছে, মানে খুবই ভালো মানুষ, এবং উনি আসলে ইয়াংদেরকে খুব পছন্দ এনকারেজ করেন। আচ্ছা, সামনের দিনগুলো নিয়ে কি ভাবছেন, কি কাজ করবেন, কিভাবে গোছানোর চিন্তা? সামনের দিনে গান গাইতে হবে, প্রথম কথা হচ্ছে গান গাইতে হবে, এবং যারা যা কিছু কাজ করে যেতে হবে, গান গাইতে হবে, এবং যে যারা অনেক ভালো ভয়েস, মানে সত্যি কথা বলতে আমি এখন যেটা অনেকের কাজ করি, অনেক ভালো ভয়েস আসলে টাকার অভাবে হয়তো করতে পারছে না বা মিসগাইডেড হচ্ছে, ঠিক আছে আমাকে কেউ নক দিলে আমার যদি মনে হয় যে না আসলে পটেনশিয়াল ছিল, আমাকে আসলে শিল্পীর বাইরে যে না চিন্তা করতে হবে যে আমারও তো একসময় স্বপ্ন ছিল আমাকে নিয়ে কেউ ডাক দিবে, আমারও তো কেউ স্বপ্ন ছিল যে আমাকে কেউ গাওয়ার সুযোগ দিবে। তো আমি আসলে সুযোগ না, যার মেধা আছে সে গাইবে, আমি সাহায্য করব, সেই জায়গা থেকে আসলে তরুণদেরকে নিয়ে আসলে আমি একটু এই প্রচেষ্টাটা থাকবে অবশ্যই। ভীষণ ভালো লাগলো ভাইয়া কথা বলে, একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। অনেক অনেক শুভকামনা রইল আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে এবং ধন্যবাদ এনটিভিকে।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন aajdupuরে@ntvpd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।